বিজ্ঞানানন্দ স্মৃতিকথা, স্বামী আত্মস্থানন্দ। পূজনীয় নির্বেদানন্দজির প্রেরণায় 1937 শীতকালে জানুয়ারি মাসে নিজের ইচ্ছা না থাকলেও বেলুড় মঠে তাঁকে দর্শন করতে যাই। বেলা তখন প্রায় 5টা। স্বামীজির পাশের ঘরে তিনি ছিলেন আর্মড চেয়ারে বসা, লম্বা আলখাল্লা গায়ে, মাথায় টুপি, পায়ে বোধহয় অনেক মোজা, পা ফোলা ছিল বেশ মনে আছে, হাত দুটি মেলানো, সাপোর্টেড অন টু আর্মস, নত দৃষ্টি। মন কোন রাজ্যে কে জানে। আমার মতন কত লোক ঘরে ঢুকছে, প্রণাম করছে, আপন মনে আসছে যাচ্ছে, আবাহনও নাই, বিসর্জনও নাই, গ্রহণ অগ্রহণের অতীত, স্বে মহিম্নে প্রতিষ্ঠিতঃ। প্রণাম করে তাঁর দৃষ্টি আকর্ষণ করার কিঞ্চিত প্রযত্ন করে ব্যর্থ হলাম। কি একটা উদাসীন অথচ মহাগম্ভীর ভাবে যেন ঘরটি গম গম করছিল। কিন্তু বেশিক্ষণ ওখানে থাকার তো কোনো যুক্তি ছিল না। চলে এলাম খুব ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড হয়ে। ভাবলুম, এই নাকি শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ শিষ্য। স্বামীজি যুবকদের কত আদর করতেন, কাছে টেনে নিতেন, আপন করে নিতেন, মাতিয়ে দিতেন। আর ইনি বেশ একবার তাকালেনও না, ভূতের মতন বসে আছেন। স্টুডেন্টস হোমে ফিরে এলে পূজনীয় অনাদি মহারাজ জানতে চাইলে আমার মনের প্রতিক্রিয়া জানালুম। বললুম, মহাপুরুষ মহারাজ থাকলে কত আনন্দ হতো, তিনি কেমন মাতোয়ারা ছিলেন। একটুও ভালো লাগলো না। এ কি মহাপুরুষ? পূজনীয় অনাদি মহারাজ সব শুনলেন, মন্তব্য করলেন না, শুধু একটু হাসলেন। বোধহয় আমার প্রগল্ভতায় হেসেছিলেন, এখন বুঝছি। তারপর সে রাত্রে প্রায় অবিরাম একটানা অত্যন্ত বাস্তবের মতো চলল একটা স্বপ্ন। স্বপ্ন স্বপ্নই, তবে মানুষের মনকে স্বপ্নও কখনো কখনো জাগ্রতের মতনই জাগিয়ে দেয়। স্বপ্নের ব্যাঘ্র মিথ্যা, কিন্তু ব্যাঘ্র ভীতিতে জাগরণ সত্য। আমারও তাই হলো। স্বপ্ন দেখলুম পূজ্যপাদ ও মহাপুরুষ মহারাজজির পদ সম্বাহন করছি মঠে তাঁর নির্দিষ্ট ঘরে। আর দেখছি মাঝে মাঝে তিনি বিজ্ঞান স্বামী হয়ে যাচ্ছেন। এই দেখছি যার পদ সেবা করছি তিনি পূজনীয় মহাপুরুষ মহারাজ, আবার দেখছি তিনি পূজনীয় বিজ্ঞান মহারাজ। এইরকম অল্টারনেটলি হতে লাগলো। দীর্ঘকাল স্বপ্নে ওই সেবা করলুম, ওই দৃশ্য দেখলুম। ভোরে যখন ঘুম ভাঙলো তখন দেখছি আমি আনন্দে ভরপুর। আমার সকল দ্বন্দ্ব দূর হয়ে গেছে। স্বপ্নে প্রত্যক্ষ হলো যিনি মহাপুরুষ মহারাজ তিনি বিজ্ঞান মহারাজ। ব্যস্ত হয়ে গেলুম, গতকাল তো শ্রদ্ধা করিনি একে, এখন উপায়? আমাদের ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড পূজনীয় অনাদি মহারাজকে সব বললুম। তিনি স্থির হয়ে সব শুনলেন, কি যেন বুঝলেন, আমার স্বপ্ন উড়িয়ে দিলেন না। বললেন, যা, আজ আবার মঠে যা, গিয়ে সব কথা বল তাঁকে। কলেজ থেকে পালিয়ে আবার মঠে গেলুম। আজ তাঁর ঘরে ঢুকতেই দেখি ভিন্ন রূপ, স্মেরাননং সুপ্রসন্নং। এই যে, এসো ভাই এসো। ধন্য, ইনি কি কাল ওই রকম মৌন হয়ে বসেছিলেন? এই প্রেমী কি কাল ওই রকম একটা শুষ্ক মূর্তিতে বিরাজ করছিলেন? প্রণাম করে অনুমতি চাইলাম কিছু বলবার। খুশি মনে বললেন, হ্যাঁ বলো, এখনই বলো। ঘরে তখন আর কেউ ছিল না। সব বললুম,
আমার অভিমান, দুঃখ, নৈরাশ্য ও অশ্রদ্ধার কথা। বললুম আমার স্বপ্নের কথা। সব শুনলেন, কিন্তু যেন অন্য রাজ্যে বিচরণ করতে করতে। তারপর অজস্র আশীর্বাদ করলেন। হাসতে হাসতে বললেন, তা ভাই তোমরা ঠাকুরের নাম নেবে, তা আর কি। বেশ বেশ, আমি তার চরণে পৌঁছে দেব। ব্যাস, তিনিই দেখবেন। আজ শরীরটা তেমন সুবিধার নাই, কাল ভোরে ভোরে এসো, কাল হবে। মন প্রাণ আজ ভরে দিলেন। আমার সব না পাওয়া আজ পেয়ে গেলাম। এরপর যতবার তাকে দর্শন করতে গেছি, দেখা মাত্রই বলছেন, বাবা, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বিশ্বাসই সব। আর কয়েকটি উপদেশ দিয়েছিলেন প্রশ্ন করায়, সদা সত্য কথা বলবে, কারো মনে কষ্ট দেবে না। অতীত অন্যায়ের প্রায়শ্চিত্ত কি উপায়ে হতে পারে জিজ্ঞাসা করায় বড় সুন্দর হাত নেড়ে উত্তর দেন, আর করবে না, ব্যাস, আর না করলেই হলো। And we felt that he quashed all our past misdeeds and sins. আরেকটি দৃশ্য, স্বামী হিরণময়ানন্দজি তখন মঠের অ্যাকাউন্টসে কাজ করেন। টাকা পয়সা গুনে থলি ভরে তাকে দিলেন। তিনি ওই সব থলি তাঁর বড় বড় পকেটের মধ্যে রাখতে রাখতে বলছেন, দেখছো, ঠাকুর কাঞ্চন স্পর্শ করতে পারতেন না, আর দেখছো তাঁর কেমন চেলা, পকেটে যাচ্ছে। এই বলছেন আর হাসছেন। পর মুহূর্তেই he was completely transported to a different plane, we could say, and started praying with folded hands. জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। সমস্ত ঘরের হাওয়া বদলে গেল। চোখ বন্ধ, যেন ঊর্ধ্বে দৃষ্টি। করজোড়ে করুণ প্রার্থনা, ঠাকুর, ঠাকুর, ঠাকুর। কি মিষ্টি সে প্রার্থনা, কি অদ্ভুত আন্তরিকতা ও ব্যাকুলতায় অভিস্নাত ও পরিপ্লাবিত ধারায় দেবশিশুর ওই ভগবৎ স্মরণ। স্তব্ধ ঘরে আমরা কিছুক্ষণ ওই আধ্যাত্মিক গঙ্গায় স্নান করে ধন্য ও কৃতার্থ হলাম। 7ই অক্টোবর 1967।